উপকাহিনীর সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। ওয়েলকাম ব্যাক। দীর্ঘদিন পর আবার ফিরে এলাম উপকাহিনীর মঞ্চে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যদিও জানি ভালো থাকা এখন আর সহজ নয়। এই ব্যস্ত ক্লান্ত শহরে ভিড়ে মাঝে মাঝে মনটা চায় একটু থেমে দাঁড়াতে, একটু শুনতে আর একটু বুঝতে। আর সেই জন্যই তো উপকাহিনী। আপনার সাথে আছি আমি, সৈয়দ নাবিদ উদ্দিন। আজ অনেক দিন পর আপনাদের সামনে। গত কিছুদিন ধরে আমি কিছু ব্যক্তিগত কাজে জড়িয়ে পড়েছিলাম। মনও ছিল খানিকটা গুছিয়ে নিতে ব্যস্ত, তাই নতুন কোনো গল্প নিয়ে আসতে পারিনি। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে কথা দিচ্ছি, এবার থেকে আপনারা নিয়মিত গল্প পাবেন, আগের থেকেও অনেক বেশি যত্ন নিয়ে। আর হ্যাঁ, উপহার গল্পটা যেভাবে আপনারা ভালোবেসেছেন, মুগ্ধ হয়েছি। যারা মেসেজ দিয়ে বলেছেন আরও এরকম গল্প চাই, আপনাদের জন্যই এই ফিরে আসা। রোম্যান্টিক, বাস্তব, থ্রিলার কিংবা অদ্ভুত কল্পনা, আপনারা কেমন গল্প শুনতে চান কমেন্টে জানাতে ভুলবেন না। যাই হোক, আজকের গল্পে আসা যাক। আমাদের আজকের গল্পে আছে অপেক্ষা, আছে পাপ আর পুণ্যের দোলাচল, আর আছে এমন কিছু মুহূর্ত যা হয়তো আপনাকে খানিকটা অস্বস্তিতে ফেলবে। হ্যাঁ, আজকের গল্পটা একটু ভিন্ন, একটু ভারী। আলো আর অন্ধকারের মাঝখানে দাঁড়িয়ে এক চরিত্র আর নিজের যুদ্ধে লড়ছে, আর আমরা তার সেই যাত্রার সঙ্গী হব। আর আমাদের আজকের গল্পের নাম পুণ্য। গল্পটি পাঠিয়েছেন আমাদেরই একজন শ্রোতা, শিহাব হোসেন। মফস্বলের এক চুপচাপ এলাকা, যেন শহরের হট্টগোলের উল্টো একটা দুনিয়া। সেখানেই দাঁড়িয়ে আছে একটা ছোট্ট রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটার ঠিক পাশেই দাঁড়িয়ে আছে একটা পুরনো তেঁতুল গাছ, যেন শিকড় গেঁথে রেস্টুরেন্টটার সঙ্গী হয়ে গেছে বহু বছর ধরে। জায়গাটা এমনিতেই নিরিবিলি, কাস্টমারের আনাগোনা খুব বেশি নয়। আর আজকের দিন তো তার চেয়েও বেশি নির্জন। সকাল থেকে আকাশ কালো, আর থেমে থেমে ঝরছে বৃষ্টি মুষাল ধারে। যেন আকাশও আজ নেমে এসেছে মাটির কাছাকাছি। এমন দিনে কেউ রেস্টুরেন্টে আসে না, মালিকও জানেন সেটা, তবু রেস্টুরেন্ট খোলা থাকে। হয়তো তিনি জানেন না, বা না জানলেও পাত্তা দেন না কেন এমন এক নির্জন জায়গায় তিনি রেস্টুরেন্ট খুলেছিলেন। হয়তো তার মনেও কোথাও একটা গল্প লুকিয়ে আছে, যেটা সে কাউকে বলে না। এই রেস্টুরেন্টের প্রাণ বলতে একজনই, রায়মা। বয়স এখন 25 ছুঁই ছুঁই, কিন্তু রেস্টুরেন্টের সঙ্গে সে জুড়ে ফেলেছে সেই 19 বছর বয়স থেকেই। তখন সে তরুণী, স্বপ্ন নিয়ে ঘেরা চোখ। আর এখন সে রেস্টুরেন্টের শেফ, অভিজ্ঞ, দৃঢ় আর কর্তব্যে অটল। রায়মা প্রতিদিন সকাল 9টা থেকে রাত 11:30 পর্যন্ত কাজ করেন। বিরাম নেই, ক্লান্তির ছায়াও খুব একটা পড়ে না চোখে। 6 বছরের সম্পর্কটা তাকে শুধু একজন কর্মী নয়, রেস্টুরেন্টের এক প্রকার ছায়া ম্যানেজার বানিয়ে দিয়েছে। বলা চলে এই রেস্টুরেন্টের দ্বিতীয় ম্যানেজার সে। মালিক আর ম্যানেজার দুইজনই তার উপর পুরোপুরি নির্ভরশীল। আজকের বৃষ্টির দিনে রেস্টুরেন্ট আর কাকপক্ষীটিও নেই, শুধু কাজের জন্য আছে আরিফ, হেল্পিং স্টাফ। সে নিয়মিত রাত অবধি থাকে। কাজ শেষ হলে রায়মা আর ম্যানেজারের সাথে একসাথেই বাড়ি ফেরে। সেদিন ম্যানেজারের বউয়ের ডেলিভারি ছিল। ম্যানেজার রায়মাকে সব বুঝিয়ে দিয়েছিল যাবার আগে। রায়মা, একটু কথা আছে তোমার সাথে। জি ভাই, বলেন। সব ঠিক আছে তো?
আসলে আজকে তোমার ভাবির ডেলিভারি। হঠাৎ করেই লেবার পেইন উঠেছে, হাসপাতালে নিয়ে যেতে হবে। ডাক্তার বলেছে আজ রাতের মধ্যেই সব হয়ে যাবে। ভাই, কোনো সমস্যা নাই। আপনি দেরি না করে এখনই হাসপাতালে যান। আমি আছি না, সব দেখে রাখবো। তোমার উপর আমি ভরসা রাখতেই পারি রায়মা। তুমি তো আমার পরিবারের মতো, তাই তোমার হাতেই দায়িত্ব দিয়ে দিতে চাচ্ছি। ভাবি আর আপনার এই মুহূর্ত আমার চাইতেও বেশি দরকার। আপনি নিশ্চিন্তে যান, আমি সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, তবে কিছু কথা বলে যাচ্ছি। আজকের বৃষ্টির দিন, এমনিতেই তো কাস্টমারও কম, তার উপর এমন ঝড় যে কেউ আসবেই না হয়তো। ঠিকই বলেছেন ভাই, সকাল থেকে তো একটা দুটো অর্ডারই হয়েছে। তাই বলছি, রাত পর্যন্ত না বসে তাড়াতাড়ি রেস্টুরেন্ট বন্ধ করে দিও। খরচ বাড়ানো দরকার নেই। দোকান ক্লোজ করে আরিফকে ছুটি দিয়ে বাড়ি চলে যাও। ঠিক আছে, আপনি টেনশন নিয়েন না। আমি আরিফকে বলেও রাখবো, শার্টটা নামিয়ে দিয়ে যাব। আচ্ছা, ভালো থেকো, আর খবর পেলে জানাবো। দোয়া কইরো। ইনশাআল্লাহ সব ঠিকঠাক হবে ভাই। ভাবির জন্য দোয়া রইল। ম্যানেজার চলে যাওয়ার পর রেস্টুরেন্ট যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। বাইরের বৃষ্টির শব্দ ঘনিয়ে এলো। জানালার কাছে বিন্দু বিন্দু পানি জমে একটা মলিন কুয়াশার পর্দা টেনে দিল। রায়মা কাউন্টারে বসে রইল চুপচাপ, দুই হাত কোলে রাখা। চোখে ক্লান্তি নেই, শুধু এক ধরনের নীরব দর্শকের দৃষ্টিতে তাকিয়ে আছে সব সামনের টেবিলগুলোর দিকে। চুলটা গুছিয়ে চায়ের কেটলির পাশে রাখা কাপগুলোকে আরেকবার ছুঁয়ে দেখল। যেন কিসের এক অদৃশ্য অভ্যাস, কোনো কাজ না থাকলেও ব্যস্ততা খোঁজে। সেই মুহূর্তে রেস্টুরেন্টের ভেতর আরিফ ছিল, কোনার টেবিলে বসে, মুখে গুজে মোবাইল স্ক্রল করা, স্ট্যাটাস দেখা, কারো স্টোরিতে হেসে ওঠা। তার ভুবন মোবাইলের চারকোনা স্ক্রিনেই গুটিয়ে গেছে। কখনো নিচু স্বরে হেডফোন ছিদ্র দিয়ে গান ভেসে আসছে। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তুমুল, কাছে যাব কবে পাবো ওগো তোমার নির্মল। কখনো বা মৃদু হাসির শব্দ, কিন্তু চারপাশের নীরবতা সে ভাঙছে না, বরং এক প্রকার এড়িয়ে চলেছে। রায়মার মনে হলো সময় যেন দাঁড়িয়ে গেছে। এত বছর ধরে কাজ করছে এখানে, আজকের রাতটা তবুও আলাদা। কাস্টমার নেই, ম্যানেজার নেই, কাজ নেই, শুধু আছে একরাশ বৃষ্টি, পুরনো তেঁতুল গাছের ছায়া, 130 মিনিটের প্রহর গোনা। রেস্টুরেন্টের ঘড়ি তখন 7:30 ছুঁই ছুঁই। বারবার চোখে চলে যায় দেয়ালে টাঙানো সেই ঘড়ির দিকে। আরও 1.5 ঘন্টা। মনে মনে হিসাব করে রায়মা। ঘড়ির কাঁটায় 10টা ছুঁই ছুঁই হতে না হতেই আরিফ বলে ওঠে, আপু, 10টা তো বাজে গেল। আপনি বাসায় যাবেন না? হ্যাঁ, বাসায় তো যাইতেই হবে। তুই কি কিছু বলবি? আসলে আপু, আপনি তো জানেন আমার বাসা অনেক দূরে, মেইন রোড পর্যন্ত হেঁটে যেতে হয়। এই বৃষ্টির মধ্যে শেষ বাসটা 10টার একটু পরেই ছাড়ে। মানে তুই বলতে চাচ্ছিস তুই আগে বের হয়ে যাবি? জি আপু, রাগ কইরেন না, আমি থাকতাম, কিন্তু আজকে বৃষ্টি, এবার একা চলাফেরাও ঠিক না এই সময়। আর বাস পাওয়া অনেক মুশকিল। রাস্তাঘাট তো দেখতেছেনই, শুনলাম অনেক জায়গায় পানি জমে গেছে। ঠিক আছে, তুই যা, সাবধানে যাইস। ছাতাটা নিয়েছিস তো? জি আপু, নিয়েছি। দরজাটা আমি বন্ধ করে যাই? না, দরজাটা আমি নিজে লাগাবো। তুই দেরি করিস না। আর পৌঁছানোর পর একটা মেসেজ দিস।
ধন্যবাদ আপু, আল্লাহ হাফেজ। আরিফ চলে যাওয়ার পর রেস্টুরেন্ট যেন একেবারে নিঃশব্দে ঢুকে পড়ল নিঃসঙ্গতার গভীর কুঠুরিতে। দরজার ঘণ্টার শেষ ঝনঝন ধ্বনি মিলিয়ে যেতেই যেন সময় থমকে দাঁড়ালো। রায়মা তখন কাউন্টারে একা বসে। কফির শেষ চুমুকটা নিতে গিয়েই হঠাৎ হু করে চারপাশ অন্ধকার হয়ে গেল। একটা মুহূর্তের ভয় নয়, বরং চমকে ওঠা, আকস্মিক অপ্রস্তুতি। বিদ্যুৎ চলে গেছে। রেস্টুরেন্টের ভেতর চারপাশে ছায়া আর যেন ঘন অন্ধকার। বৃষ্টির শব্দটা যেন এবার দ্বিগুণ হয়ে কান পেতে শুনতে বাধ্য করল। টিনের চালের টুপটাপ নয়, যেন কেউ ছাদে নদী ঢেলে দিচ্ছে। জেনারেটর আছে, এটা সে জানে, কিন্তু কিভাবে চালাতে হয় তা তার জানা নেই। ম্যানেজারও বলে যাননি। অন্ধকারে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য রায়মা কেবল নিঃশ্বাস ফেলল। টেবিল চেয়ারগুলো অন্ধকারে যেন অচেনা, ভয়ঙ্কর কোনো অবয়ব হয়ে উঠেছে। বাইরে তেঁতুল গাছের ছায়াও জানালা ভেসে উঠছে। এক একটি পাতা যেন নাচছে বৃষ্টির দুলুনিতে, আবার যেন কারো হাত ছুঁয়ে যাচ্ছে কাছে কাছে। এত বছরের অভ্যাস, তবু আজকের রাতটা কেমন যেন অচেনা, অস্বস্তিকর। কোনো কাস্টমার আসেনি, আসার কথাও না। এমন এক সন্ধ্যা যেখানে শহর ঘুমিয়ে পড়ে, রাস্তাঘাট সরে যায় জল কাদার নিচে। মানুষ জানালা বন্ধ করে চুপচাপ বসে থাকে। সেই রাতে রায়মা একা একখানা রেস্টুরেন্ট সামলে রাখবে কেন? অনেক হয়েছে, এই রাত আর নয়। সব ফেলে আজ বাড়ি যাব। চুপি চুপি উঠে দাঁড়ালো সে। পেছনে কিচেনের দিকে গেল, একটা একটা করে চুলা চেক করল। সব বন্ধ, সব নিস্তব্ধ। কাটিং বোর্ড, ছুরি, বাটি সব ধোয়া সাজানো। তার স্পর্শে যেন একে একে বিদায় নিচ্ছে দিনের ক্লান্তি। কিচেনের টর্চ লাইট নিভিয়ে দরজাটা ধীরে টেনে দিল। চারপাশের গন্ধ, ভেজা মাটি, রান্নাঘরের আর একটু যেন একাকিত্বের। ছাতাটা খুলে দরজা দাঁড়ালো রায়মা। রেস্টুরেন্টের লোহার দরজা হেলে টেনে বাইরে বেরোতেই রায়মা আচমকে থমকে দাঁড়ালো। তার কাঁধে তখনও ছাতা, চারদিকে কুয়াশাচ্ছন্ন। বৃষ্টির আগের চেয়েও যেন আরো গাঢ়, আরো থমথমে। রায়মা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। গলা থেকে শব্দটা কোথা থেকে আসছে, চেয়ার ঘষার মতো করে সে চারপাশে চোখ বুলায়। তখনই তার দৃষ্টি পড়ে তেঁতুল গাছটার দিকে। রেস্টুরেন্টের পাশ ঘেঁষে দাঁড়িয়ে থাকা সেই পুরনো কুঁচকে যাওয়া গাছটা। দিনের আলোয় যার ছায়া অন্ধকার, আর এখন তো রাত। বৃষ্টির ভেতরেও তার শাখা যেন নড়ছে না, যেন কারো উপস্থিতি থেমে আছে সেই নিচে। রায়মা ধীরে ধীরে ছাতাটা শক্ত করে ধরে এগিয়ে গেল। প্রতিটি পা যেন বৃষ্টির শব্দে ডুবে যাচ্ছে, কিন্তু হৃদয়ের গতি যেন স্পষ্ট শোনা যাচ্ছে নিজের কানে। তেঁতুল গাছের নিচে পৌঁছাতেই সেই কাশির উৎস চোখে পড়ে। একজন বৃদ্ধ লোক বসে আছে মাটিতে, পরনে একটা ছেঁড়া লুঙ্গি আর কাঁধে পেঁচানো ছেঁড়া চাদর। চাদরটা সম্পূর্ণ ভিজে আছে, তার গা কাঁপছে। ঠান্ডায় যেন পুরো শরীর জড়সড় হয়ে আছে। রায়মার চোখ আটকে যায় তার মুখে। তার মুখের এক পাশ চামড়া যেন পুড়ে গেছে, অথবা এক ধরনের সাদা দাগ পড়া বিকৃতি গঠন। রায়মা এক মুহূর্তের জন্য পেছাতে চাইল, কিন্তু পা আটকে গেল মায়ায়। বৃদ্ধ লোকটি তার দিকে তাকিয়েছিল কিনা বোঝা যায় না। চোখ যেন ফাঁকা, তবু কি একটা আকুতি ছড়িয়ে আছে। রায়মা ছাতাটা একটু এগিয়ে বৃদ্ধের মাথার উপর ধরল। তার ঠোঁট ফাটা, কাপা কাপা ঠোঁটে সে কি যেন বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শুধু ফোঁস শব্দ বের হয়। রায়মা কাপা কাপা গলায় বলল, চাচা, আপনি এখানে কেন?
এত বৃষ্টির মধ্যে? কোনো জবাব আসে না, কেবল সেই ঠান্ডায় কাঁপতে থাকা এক নিঃশব্দ আরতি। রায়মা ছাতার নিচে সেই কাঁপতে কাঁপতে থাকা বৃদ্ধকে ধীরে ধীরে ধরে তুলল। তার শরীরটা যেন হালকা একদম, অথচ ভারী এক অচেনা ক্লান্তি মিশে আছে ভেতরে। বৃদ্ধকে রেস্টুরেন্টের ভেতরে এনে কোণের ছোট টেবিলটায় বসালো রায়মা। এরপর এগিয়ে একখানা শুকনো গামছা নিয়ে ধীরে ধীরে তার গা মুছিয়ে দিতে লাগলো। সে ধীরে ধীরে বলল, চাচা, আপনি তো মনে হচ্ছে সারাদিন কিছু খাননি। আপনার শরীরটা একবারে ঠান্ডা হয়ে গেছে। অনেক কষ্টে আছেন বুঝি? আপনাকে খুব দুর্বলও লাগছে। চলুন, আমি কিছু রান্না করে দিচ্ছি, একটু খেয়ে নেন। বৃদ্ধ কিছু বললেন না, শুধু নিচু মাথায় বসে থাকেন। নিঃশ্বাসের শব্দটুকু কেবল বলে তিনি এখনও আছেন। আর রায়মা তাকে দেখে অনুভব করে নিয়েছে এই মানুষটির এই মুহূর্ত শুধু খাবার না, দরকার একটু যত্ন, একটু মানবিক ছোঁয়া। রায়মা এবার ধীরে ধীরে উঠে যায় কিচেনের দিকে। হাত ধুয়ে চুলটা গাঁথে। চুলার পাশে দাঁড়িয়ে গ্যাসের সুইচটা ঘোরাতে ঘোরাতেই তার চোখে পড়ে জানালার বাইরে সেই তেঁতুল গাছ। সে চুপচাপ গ্যাসে হাঁড়ি বসাতে বসাতে ভাবে, এই রাত কি শুধুই বৃষ্টি নিয়ে এসেছে নাকি আরও কিছু? রায়মা হাঁড়িতে ডাল আর ভাত বসিয়ে রেখে মৃদু আঁচে চুলা জ্বালিয়ে দিল। রান্নার গন্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে ছোট্ট রেস্টুরেন্টে। এক মুহূর্তে নিস্তব্ধতায় হঠাৎ তার মনে পড়ল, বৃদ্ধ লোকটির নামটা তো এখনো জিজ্ঞেসই করা হয়নি। কোথা থেকে এসেছেন, কেন ভিজে ঠান্ডায় এতক্ষণ বসেছিলেন, এসব কিছুই তো জানা হয়নি। সে পিছনে ফিরে বৃদ্ধের দিকে যেতে যেতেই হঠাৎ চমকে দাঁড়ায়। টেবিল ফাঁকা, চেয়ারটা ঠিকঠাক, গামছাটাও আছে, কিন্তু বৃদ্ধ? ধীরে ধীরে টেবিলের দিকে এগিয়ে যায় সে। চোখ বড় বড় করে বলে ওঠে, চাচা, চাচা, আপনি কোথায় গেলেন? কিন্তু কোনো উত্তর নেই। চাচা, চোখ দুটো দ্রুত চারপাশে খুঁজছে। রেস্টুরেন্টের পিছনের দরজার পাশে উকি দেয় রায়মা, কিন্তু কেউ নেই। শুধু হাওয়া বইছে দরজার নিচ দিয়ে। সেই একই কাশি, ঠান্ডায় কাঁপতে থাকা বৃদ্ধের কণ্ঠ। একেবারে নিঃশব্দ রাতেও এমন কাশি গলা চিরে বেজে ওঠে যেন বাতাস থমকে দাঁড়ায়। রায়মা চমকে যায়, চোখ ছানা বড়া করে দাঁড়িয়ে থাকে কয়েক সেকেন্ড। রায়মা তাড়াতাড়ি ছাতা হাতে নিয়ে আবার বেরিয়ে পড়ে। ছাতার নিচে এক হাত আলো। চোখ দুটো অন্ধকারে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে উঠলে দেখতে পায় ঠিক আগের মতোই সেই বৃদ্ধ লোকটি তেঁতুল গাছের নিচে বসে আছেন। ভিজতে ভিজতে ঠান্ডায় কাঁপছেন। তার গায়ের কাপড় এখন আরও ভেজা, আরও ময়লা, আর মুখের ডান পাশের সেই সাদা বিকৃত চামড়াটা যেন আলোয় আরও বেশি স্পষ্ট। কেমন এক অদ্ভুত শীতলতার মিশে আছে সেখানে। রায়মা এগিয়ে যায় সেই বৃদ্ধ লোকটির দিকে। চাচা, আপনি এখানে আবার? আমি তো আপনাকে ভেতরে বসাইছিলাম, আপনার শরীর মুছাই দিছিলাম, আপনার জন্য তো ভাত ডাল রান্না বসাইছি। আপনি আবার ভিজে গেলেন। আপনি কেন এখানে আসলেন আবার? চলুন চাচা, চলেন আমার সাথে ভেতরে। এভাবে তো ঠান্ডা লেগে যাবে আপনার। রায়মা বৃদ্ধের হাতে হাত রাখে, সেখানেই থমকে যায় এক মুহূর্ত। আপনার আপনার হাতটা তো একবারে বরফ ঠান্ডা। চলুন, আর দেরি না করে চলেন। আচ্ছা বলেন, আপনার কি কিছু দরকার? কোথাও যাবার কথা ছিল? আপনি কোথায় থাকেন?
কিছু জানাতে পারবেন আমাকে? পরিবারে কেউ আছে? এভাবে রাস্তায় বসে থাকার কারণটা কি? তুই আমার সাহায্য কেন করতে চাস? তুই আমার কি লাগিস? আ- আ- আমি আমি তো আপনার কিছুই হই না চাচা, কিন্তু মানুষ হিসাবে, মানে মানবতার খাতিরে সাহায্য করছি। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বিপদে আছেন, তাই এগিয়ে এলাম। এতে দোষের কি আছে চাচা? আপনি এমনভাবে বলছেন কেন? এখনকার যুগে কেউ কারো পাশে দাঁড়ায় না, আর আমার মতো লোকদের তো আরো না। আমার দেখতে সবাই ভয় পায়, কেউ দেখতে চায় না। যদি কপালে পড়েও যায় তখন দৌড়ে পালায়। আর তুই তুই আমাকে তোর দোকানে বসতে দিলি। হ্যাঁ চাচা, ঠিক বলেছেন। আচ্ছা চাচা, মনে হয় আপনার খাবার হয়ে গেছে। আমি আনছি আপনার জন্য ভাত আর ডাল সবজি। রাইমা খাবার নিয়ে ফিরতেই দেখে সে বৃদ্ধ লোকটি কোথাও নেই। ঘরের কোণায় ছায়া নড়ে উঠছে, কিন্তু সেখানে কেউ নেই। সে চারদিকে তাকায়, নিস্তব্ধতা যেন কানের ভেতর ছুরি চালায়। আরে চাচা, কই গেলেন চাচা? খাবার আর ছাতা হাতে নিয়ে রাইমা দরজা খুলে বাইরে আসে। বাইরে বৃষ্টির অবিরাম ধারা এখনও সেই তেঁতুল গাছটিতে ভিজে চলেছে, আর তার নিচে সেই চেনা চেহারা, সেই অবস্থান, যেন সময় থেমে আছে। ঠিক একই অবস্থানে আগের মতন বসে আছেন। এবার রাইমার চোখে বিরক্তিকর রেখা ভেসে ওঠে। সে ধীরে ধীরে বৃদ্ধ লোকটির দিকে এগিয়ে যায়। চাচা, আপনি আবার এখানে? এত বৃষ্টির মধ্যে বারবার বাইরে চলে আসছেন কেন? ভেতরে আসুন। এখানে বসে থাকা কি কোনো বুদ্ধিমানের কাজ? আপনি বারবার এখানে কেন আসছেন? বৃদ্ধ লোকটি তাকায় না, শুধু বলে, কি আর করবি? আমাকে ভেতরে নিয়ে এখানেই দে, এখানেই খাবো। আর একটা গ্লাসে পানি দিয়ে যাস। রাইমা তার ঠোঁটে সামান্য রাগ লুকিয়ে বলে, আচ্ছা, নিয়ে আসছি পানি। তার মনে ভেসে ওঠে, এই লোকটা নিশ্চয়ই পুরনো দিনের মানুষ। কথা শোনে না, বোঝে না, একরকম জিদের জ্বালাই নিজেকে বেঁধে রেখেছে। কিন্তু যখন সে পানি নিয়ে ফিরে আসে তখন যেন কিছু একটার ভারসাম্য হারিয়ে গেছে। লোকটি নেই, শুধু থালা খালি পড়ে আছে, যেন এক অদৃশ্য ক্ষুধা 2 মিনিটই সব গিলে ফেলেছে। রাইমা দম নেয়, থেমে যায়, তারপর অজান্তেই বলে ফেলে, কিন্তু চাচা আবার গেলেন কোথায়? সে দাগ দিতে শুরু করে। চাচা, আপনি কোথায়? কেন এভাবে বারবার গায়েব হয়ে যাচ্ছেন? ঠিক তখনই আকাশ যেন ফেটে পড়ে। রাইমা ভয়ে শিউরে ওঠে। সে তাকায় ওপরে। তেঁতুল গাছের মোটা ডালের উপর বসে আছে সেই বৃদ্ধ লোকটি। সে সমানে হাসছে। কান পাতলে মনে হয় সেই হাসির মধ্যে কেমন একটা খুনে আর করুণ সুর মিশে আছে। রাইমার গলা শুকিয়ে যায়। সে ফিসফিস করে ওঠে, চাচা, আপনি উপরে কেন উঠেছেন? বৃদ্ধ লোকটি এবার নিচু গলায় যেন গাছের পাতায় ফাঁক দিয়ে ফিসফিস করে বলে,
এমনি উঠেছি। একবার চোখ বন্ধ কর দেখি। ভালোই ভালোই। রাইমার বুক ধরফর করে ওঠে। সে বুঝতে পারে এ মানুষ নয়, এ অন্য কিছু, এমন কিছু যার ব্যাখ্যা নেই। সে মহাবিপদে পড়ে গেছে। আপনি এভাবে বলছেন কেন? বৃদ্ধ লোকের চোখে দুটো চকচক করছিল, যেন অন্ধকারের আরও গাঢ় হয়ে উঠছিল। সেই চোখ রাইমার দিকে চেয়ে আছে, নীরব শিকারের মতো। রাইমা এক পা করে পিছিয়ে যায়। বৃদ্ধ লোকটি এবার গর্জে ওঠে, ভয় পাচ্ছিস? চোখ বন্ধ করতে বলেছি, কর। রাইমা ঠোঁট কেঁপে সে কাপা কণ্ঠে বলে, ঠিক আছে, করছি। এবার চোখ খোল। রাইমা চোখ খোলে আর মুহূর্তে চিৎকার করে ওঠে। বৃদ্ধ লোকটি এখন একদম তার সামনে, মুখোমুখি, চোখের ঠিক সামনে, যেন বাতাস ভেসে এলো। সে ছাতা ফেলে দেয়, ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আমাকে মাফ করেন, আমি কিছু করিনি, আমার খুব ভয় লাগছে। বৃদ্ধ লোকটি হঠাৎ শান্ত স্বরে বলে, আমি তো বলেছি সবই আমাকে দেখে ভয় পায়, তুইও পেয়ে গেলি। তবু আজ তুই আমাকে সাহায্য করেছিস, তাই আমি খুব খুশি। কইরে, এবার পানি দে আমাকে। সে এবার গ্লাসটা নিয়ে পানি পান করল। তারপর গভীর স্বরে বলে, আজ তুই বাসায় যাবি, কিন্তু যে রাস্তাটা তুই সব সময় ব্যবহার করিস সেই পথে যাবি না। আজ সেই রাস্তা তোর জন্য নয়, আজ তুই যাবি সেই অচেনা রাস্তায়, যেটাতে তুই কখনো পা রাখিসনি। ভয় পাস না, মঙ্গল মঙ্গল ওই পথেই আছে। রাইমা কাপা কাপা কণ্ঠে বলল, ঠিক আছে, কিন্তু কিন্তু আপনি আপনি আসলে কে? বৃদ্ধ লোকটি অদ্ভুত এক শান্ত সুরে বলল, বললাম না, তোর মতোই একজন সাধারণ মানুষ, খুবই সাধারণ। এই সাধারণ শব্দটা যেন বাতাস কাঁপিয়ে দিয়ে যায়। ঠিক আছে, যাচ্ছি আমি। সে ধীরে ধীরে পেছন ফিরতে হাঁটতে শুরু করে, কিন্তু এক মুহূর্তে তার মনের মধ্যে ঝড় বইতে থাকে। এই লোকটা কেন আমাকে অন্য রাস্তা দিয়ে যেতে বলল? কেনই বা ধন্যবাদ জানালো? আমি তো কিছুই করিনি, আর এমন ভাবে নিজেকে বারবার সাধারণ বলে। রাইমার মনে প্রশ্নে পাক জমে ওঠে। এ কি এক পাগল, নাকি এক অদ্ভুত দর্শনধারী সন্ন্যাসী, নাকি সে আদৌ মানুষ নয়? ভয় আর কৌতূহল একসঙ্গে তোলপাড় করতে থাকে রাইমার বুক। সে থেমে যায়, ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, চোখ তুলে তাকিয়ে তেঁতুল গাছের দিকে, সেই জায়গায় যেখানে ঠিক মুহূর্তখানেক আগেও সেই রহস্যময় বৃদ্ধ দাঁড়িয়েছিল। কিন্তু সে দেখতে পায় সেখানে খালি, একেবারে খালি। সেখানে কেউ নেই, শুধু রাইমা দাঁড়িয়ে আছে ছাতা হাতে। আর স্রোতের মতো ঝরছে বৃষ্টি, একটি শব্দ নেই, শুধু তেঁতুল পাতার ফাঁকে হালকা বাতাসের চাপা কান্না। এইমাত্র তো ছিল, এত তাড়াতাড়ি কোথায় গেল সে? এইবার রাইমা সিদ্ধান্ত নেয়, আর না, পর্যাপ্ত হয়েছে আজকের রাত। এই অলৌকিক অনিশ্চয়তা আর বহন করা যাচ্ছে না। সে রেস্টুরেন্টে ফিরে যায়, একবার চারদিকে তাকিয়ে নেয়।
সব কিছু যেন স্বাভাবিক, অথচ কোথাও একটা অদৃশ্য ওজন টের পায় সে। রায়মা প্রতিটি চেয়ার ঠিক করে, আলো নিভায়, শেষবার মতো তালা ঘোরায় দরজায়। গাড়িতে উঠে বসে সে। রায়মা গাড়ি চালাচ্ছে। বাইরে ঘন অন্ধকার, শহরে আলো যেন কোথাও মিলিয়ে গেছে। রেস্টুরেন্ট থেকে বাসা মোট 8 কিলোমিটার, কিন্তু এই 8 কিলোমিটার রাস্তা যেন 100 কিলোমিটারের সমান দীর্ঘ হয়ে উঠেছে আজকের রাতে। রাস্তা ফাঁকা, নীরবতা কানে বাজে, আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই। শুধু গাড়ির হেডলাইট দুটো আলো ছড়িয়ে পথ খোঁজে, আর তার নিচে ঝিম ধরা পথটা নিঃশব্দে সামনে এগিয়ে চলেছে। রায়মার মাথায় হঠাৎই সেই বৃদ্ধ লোকটির মুখ ভেসে ওঠে। আজ তুই বাসায় যাবি, কিন্তু যে রাস্তাটা তুই সব সময় ব্যবহার করিস সেই পথে যাবি না। আজ সেই রাস্তা তোর জন্য নয়। শব্দগুলো যেন গাড়ির ভেতর প্রতিধ্বনি হয়। তার গলার কাছটায় অজানা এক শীতল স্রোত বয়ে যায়। ঠিক তখনই একটা হর্ন। একটি বাইক আচমকা তার গাড়িকে পাশ কাটিয়ে প্রায় 100 মিটার দূরে স্লিপ খেয়ে ছিটকে পড়ে যায়। বিকট শব্দে বাইক রাস্তা ঘষতে ঘষতে যায়। রায়মা তৎক্ষণিক ব্রেক কষে দাঁড়িয়ে থামায়। ভেতর থেকে ভয় আর দ্বিধা চেপে ধরে তার বুক, তবু ছাতা হাতে বেরিয়ে যায় সে। দৌড়ে যায় সেই আহত লোকটির দিকে। লোকটির শরীর ক্ষতবিক্ষত, মুখ ভর্তি রক্ত আর কাদামাটি। সে কাপা কণ্ঠে ফিসফিস করে ওঠে, সামনে যাবেন না, সামনে বিপদ, আমাকে বাঁচান, সাহায্য করুন। এই বলে সে বেহুশ হয়ে যায়। রায়মা কাপা হাতের লোকটিকে বাইক থেকে সরিয়ে এক পাশে রাখে, প্রায় কষ্ট করে টেনে তুলে নিজের গাড়িতে তোলে। আশেপাশে কেউ নেই। গাড়ি স্টিয়ারিং শক্ত করে ধরে ইউটার্ন নেয়। রেস্টুরেন্ট থেকে মাত্র কিছু কিলোমিটার দূরে একটা সরকারি হাসপাতাল। সেখানে নিয়ে যায় তাকে। হাসপাতালে করিডোর, হালকা আলো আর হাওয়ার শব্দে এক ধরনের অস্থিরতা যেন বাতাসে ভেসে বেড়ায়। রায়মা বসে থাকে চুপচাপ, লোকটির জ্ঞান ফেরার অপেক্ষায়। কিছুক্ষণ পর এক ডাক্তার এসে জানায় তিনি শারীরিকভাবে খুব বেশি আহত নন, তবে মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছেন। বাইক চালাতে গিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন, তাই নিয়ন্ত্রণ হারান। তিনি আপনার সঙ্গে দেখা করতে চাচ্ছেন। রায়মা ধীরে ধীরে তার রুমে ঢোকে। আহত লোকটি চোখে পানি নিয়ে বলে, আপু, আপনি না থাকলে আজ আমি বাঁচতাম না। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। রায়মা মাথা ঝুঁকিয়ে বলে, কিন্তু বলুন তো, আপনি এত জোরে বাইক চালাচ্ছিলেন কেন? আর হঠাৎ কি হলো আপনার? লোকটির চোখে এক ভয়াবহ আতঙ্কের ছায়া নামে। সে গলা নিচু করে বলে, আমি এক জরুরি কাজে বেরিয়েছিলাম। তখন সব ঠিকঠাকই ছিল, কিন্তু যখন আমি আপনার গাড়িকে পাশ কাটিয়ে সামনের দিকে এগোচ্ছি, হঠাৎ আমি দেখি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে 5টা মহিষ। ওদের চোখ একদম লাল, যেন রক্তে রাঙানো। ওদের পিঠে বসে আছে 5 জন নারী। ওরা শাড়ি পরে আছে, কিন্তু তাদের মুখগুলো যেন পুড়ে গিয়েছে, ছাই হয়ে গিয়ে মুখের চামড়া। তারা নড়ছে না, চুপ করে দাঁড়িয়ে আছে আমার দিকে। এরপর ভয়ে আমার বাইকের স্টিয়ারিং হাত থেকে ছুটে যায়। আমি কন্ট্রোল হারিয়ে ফেলি। রায়মার রক্ত যেন হিম হয়ে যায়। বৃদ্ধ লোকটির সাবধান বাণী, অন্ধকার রাস্তা আর এই ভয়ানক ঘটনা, সব কিছু যেন এখন এক সুতোয় বাঁধা। এই রাত, এই রাস্তা, এই সাধারণ মানুষগুলো, সব কিছুই যেন আর সাধারণ নয়। রায়মা এবার গাড়ির গতি একটু বাড়ায়। এবার আর পুরনো রাস্তা নয়। বৃদ্ধ লোকটির কথা মতো সে ঘুরে যায় অপরিচিত এক পথে। চারদিকে গভীর রাতের নিস্তব্ধতা, আর ছাদের উপর ঝমঝম করে পড়তে থাকা বৃষ্টির শব্দ যেন তার সঙ্গী হয়ে ওঠে।
হেডলাইটের আলো ছুঁয়ে যায় ভিজে রাস্তার কুয়াশা, আর সেই স্যাঁতস্যাঁতে বাতাসে মিশে থাকে এক অদ্ভুত শান্তি। অজানা পথ পেরিয়ে সে ধীরে ধীরে পৌঁছায় বাড়ি। পরদিন সকালে রাইমা ক্লান্ত চোখে পৌঁছে যায় রেস্টুরেন্টে। চোখে ঘুম না থাকলেও মনে ছিল বিস্ময় আর গত রাতের দৃশ্যের ধাঁধা। কিছুক্ষণ পর ম্যানেজার এসেই দেখে রাইমা আজ কিছু যেন বলতে চায়। এক কাপ ধোয়া ওঠা চা হাতে নিয়ে রাইমা আস্তে আস্তে সব খুলে বলে। বৃদ্ধ লোকটির কথা, রাস্তার নিষেধ, বাইকের দুর্ঘটনা, অদ্ভুত সেই মহিলা মহিষ, আর পথঘাতের নিঃশেষ হয়ে যাওয়া এক অস্বস্তি। ম্যানেজার চুপচাপ শুনে যায়, যেন সে আগেই জানতো এই সব কিছু। তারপর হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে মৃদু কণ্ঠে বলে, এই গল্প আমি বহুবার শুনেছি রাইমা। তুমি হয়তো জানো না, রেস্টুরেন্ট থেকে যে রাস্তা তুমি প্রতিদিন ফেরো, সেই রাস্তার পাশেই যে তেঁতুল গাছটা দাঁড়িয়ে আছে, ওটা স্রেফ একটা গাছ নয়, প্রায় 150 বছরের পুরনো। সেই গাছে এক জিন বাস করে। বহু বছর ধরেই এখানে সে আছে, কিন্তু সে কারো ক্ষতি করে না, কেউ যদি তাকে আর ক্ষতি না করে। মানে আমি বলতে চাচ্ছি, কেউ যদি তার কোনো প্রকার অন্যায় কাজ না করে, বুঝতেই পারছো তুমি। সে রক্ষা করে সেই মানুষকে যার মন উদার আর অন্তর পবিত্র। তুমি কারো কুচিন্তা করনি, বরং সাহায্য করেছ একজনকে। হয়তো সেই কারণেই সে তোমার পাশে ছিল, তোমাকে সাবধান করেছে, তোমাকে রক্ষা করেছে। রাইমা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। সমস্ত রহস্য যেন একে একে খুলতে থাকে তার চোখের সামনে। তার মনে বাজতে থাকে এক একটা কথাই, ভালো কখনো একা থাকে না। প্রকৃতি, অতীন্দ্রিয় সবই একসাথে হয় ভালোবাসা আর ন্যায়ের সঙ্গী হতে। আর অমঙ্গল, সে কখনো নিঃশব্দে আসে না, তার শাস্তি সবার জন্যই অপেক্ষা করে। ম্যানেজার একটু পর আবার বলে ওঠেন, আমরা যা দেই, প্রকৃতি ঠিকই তাই ফেরত দেয়। রাইমা আর আগের রাস্তা ধরে বাসা ফেরে না। প্রতিদিন রেস্টুরেন্ট বন্ধ করে সে তেঁতুল গাছটির নিচে রেখে যায় এক থালা খাবার আর এক গ্লাস পানি, নীরব কৃতজ্ঞতায়। বৃদ্ধ লোকটি আর দেখা যায় না, তবুও রাইমার মনে হয় তিনি আছেন ছায়ায়, বাতাসে, অথবা তার মঙ্গল চিন্তায়। এই গল্পটি শুনে আমরা কি শিক্ষা পেয়েছি? ভালো মন্দ মানুষ চেনে চোখে, কিন্তু অদৃশ্য শক্তি চেনে হৃদয়ে। আপনি যদি অন্ধকারের মধ্যেও আলো ছড়াতে পারেন, তবে একদিন সেই অন্ধকারই আপনাকে পথ দেখাবে। কারণ ভালোবাসা নিঃস্বার্থ হলে শয়তানের কাছেও তা মঙ্গল বয়ে আনে। এই জীবন বুমারাংয়ের মতো, যা দিবেন তাই ফিরে আসবে, হয়তো অন্যভাবে, অন্য সময়ে, কিন্তু ফিরবেই। আজ আমাদের গল্পটি পাঠ করেছেন সৈয়দ নাবিদ উদ্দিন। সকল পুরুষ চরিত্রের কণ্ঠে ছিলেন সৈয়দ নাবিদ উদ্দিন। রাইমার কণ্ঠে ছিলেন মাহমুদা রহমান খান মিহুদা। আজকের গল্পটি শেয়ার করেছেন শিহাব হোসেন এবং গল্পটি লিখেছেন এসকে শাফিন হোসেন। আবহ এবং স্পেশাল এফেক্টসে ছিলেন আবির ইমতিয়াজ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।